মুকুট রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পরিচ্ছেদ। ত্রিপুরার রাজা অমরমাণিক্যের কনিষ্ঠ পুত্র রাজধর সেনাপতি ইশাখাকে বলিলেন, দেখো সেনাপতি, আমি বারবার বলিতেছি তুমি আমাকে অসম্মান করিও না। পাঠান ইশাখা কতকগুলি তীরের ফলা লইয়া তাহাদের ধার পরীক্ষা করিতেছিলেন। রাজধরের কথা শুনিয়া কিছুই বলিলেন না, কেবল মুখ তুলিয়া ভ্রু উঠাইয়া একবার তাহার মুখের দিকে চাহিলেন, আবার তখনই মুখ নত করিয়া তীরের ফলার দিকে মনোযোগ দিলেন। রাজধর বলিলেন, ভবিষ্যতে যদি তুমি আমার নাম ধরিয়া ডাকো, তবে আমি তাহার সমুচিত প্রতিবিধান করিব। বৃদ্ধ ইশাখা সহসা মাথা তুলিয়া বজ্রস্বরে বলিয়া উঠিলেন, বটে। রাজধর তাহার তলোয়ারের খাপের আগা মেঝের পাথরের উপর ঠক করিয়া ঠুকিয়া বলিলেন, হা। ইশাখা বালক রাজধরের বুক ফুলানো ভঙ্গি ও তলোয়ারের আস্ফালন দেখিয়া থাকিতে পারিলেন না। হা হা করিয়া হাসিয়া উঠিলেন। রাজধরের সমস্ত মুখ চোখের সাদাটা পর্যন্ত লাল হইয়া উঠিল। ইশাখা উপহাসের স্বরে হাসিয়া হাত জোর করিয়া বলিলেন, মহামহিম মহারাজ ধীরাজকে কি বলিয়া ডাকিতে হইবে? হুজুর, জনাব, জাহাপনা, শাহেনশাহ। রাজধর তাহার স্বাভাবিক কর্কশ স্বর দ্বিগুণ কর্কশ করিয়া কহিলেন, আমি তোমার ছাত্র বটে, কিন্তু আমি রাজকুমার, তাহা তোমার মনে নাই? ইশাখা তীব্রস্বরে কহিলেন, বস, চুপ, আর অধিক কথা কহিও না, আমার অন্য কাজ আছে, বলিয়া পুনরায় তীরের ফলার প্রতি মন দিলেন। এমন সময় ত্রিপুরার দ্বিতীয় রাজপুত্র ইন্দ্রকুমার তাহার দীর্ঘপ্রস্থ বিপুল বলিষ্ঠ দেহ লইয়া গৃহেও প্রবেশ করিলেন। মাথা হেলাইয়া হাসিয়া বলিলেন, খা সাহেব, আজিকার ব্যাপারটা কি? ইন্দ্রকুমারের কণ্ঠ শুনিয়া বৃদ্ধ ইশাখা তীরের ফলা রাখিয়া সস্নেহে তাহাকে আলিঙ্গন করিলেন। হাসিতে হাসিতে বলিলেন, শোনো তো বাবা, বড় তামাশার কথা। তোমার এই কনিষ্ঠটিকে মহারাজ চক্রবর্তীকে জাহাপনা জনাব বলিয়া না ডাকিলে উহার অপমান বোধ হয়, বলিয়া আবার তীরের ফলা লইয়া পড়িলেন। সত্য নাকি? বলিয়া ইন্দ্রকুমার হু হু করিয়া হাসিয়া উঠিলেন। রাজধর বিষম ক্রোধে বলিলেন, চুপ করো দাদা। ইন্দ্রকুমার বলিলেন, রাজধর, তোমাকে কি বলিয়া ডাকিতে হইবে জাহাপনা? রাজধর কাঁপিতে কাঁপিতে বলিলেন, দাদা, চুপ করো বলিতেছি। ইন্দ্রকুমার আবার হাসিয়া বলিলেন, জনাব। রাজধর অধীর হইয়া বলিলেন, দাদা, তুমি নিতান্ত নির্বোধ। ইন্দ্রকুমার হাসিয়া রাজধরের পৃষ্ঠে হাত বুলাইয়া বলিলেন, ঠান্ডা হও ভাই, ঠান্ডা হও। তোমার বুদ্ধি তোমার থাক, আমি তোমার বুদ্ধি কাড়িয়া লইতেছি না। ইশাখা কাজ করিতে করিতে আর চোখে চাহিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, উহার বুদ্ধি সম্প্রতি অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। ইন্দ্রকুমার বলিলেন, নাগাল পাওয়া যায় না। রাজধর গসগস করিয়া চলিয়া গেলেন। চলনের দাপে খাপের মধ্যে তলোয়ারখানা ঝনঝন করিতে লাগিল। দ্বিতীয় পরিচ্ছেদ। রাজকুমার রাজধরের বয়স 19 বৎসর, শ্যামবর্ণ, বেঁটে, দেহের গঠন বলিষ্ঠ। সেকালে অন্য রাজপুত্রেরা যেমন বড় বড় চুল রাখিতেন, ইহার তেমন ছিল না। ইহার সোজা সোজা মোটা চুল ছিল, চুল ছোট করিয়া ছাটা, ছোট ছোট চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, দাঁতগুলি কিছু বড়, গলার আওয়াজ ছেলেবেলা হইতেই কেমন কর্কশ। রাজধরের বুদ্ধি অত্যন্ত বেশি, এইরূপ সকলের বিশ্বাস, তাহার নিজের বিশ্বাসও তাই। এই বুদ্ধির বলে তিনি আপনার দুই দাদাকে অত্যন্ত হেয়গান করিতেন। রাজধরের প্রবল প্রতাপে বাড়িসুদ্ধ সকলে অস্থির। আবশ্যক থাক না থাক, একখানা তলোয়ার মাটিতে ঠুকিয়া ঠুকিয়া তিনি বাড়িময় কর্তৃত্ব করিয়া বেড়ান। রাজবাটির চাকর বাকরেরা তাহাকে রাজা বলিয়া, মহারাজ বলিয়া হাত জোর করিয়া, সেলাম করিয়া, প্রণাম করিয়া কিছুতে নিস্তার পায় না। সকল জিনিসেই তাহার হাত, সকল জিনিসেই তিনি নিজে দখল করিতে চান। সে বিষয়ে তাহার চক্ষু লজ্জাটুকু পর্যন্ত নাই। একবার যুবরাজ চন্দ্রনারায়ণের একটা ঘোড়া তিনি রীতিমতো দখল করিয়াছিলেন দেখিয়ার যুবরাজ ঈষৎ হাসিলেন, কিন্তু কিছু বলিলেন না। আর একবার কুমার ইন্দ্রকুমারের রূপার পাত লাগানো একটা ধনুক অম্লান বদনে অধিকার করিয়াছিলেন। ইন্দ্রকুমার চটিয়া বলিলেন,
দেখো, যে জিনিস লইয়াছ উহা আমি আর ফিরিয়া লইতে চাহি না, কিন্তু ফের যদি তুমি আমার জিনিসে হাত দাও, তবে আমি এমন করিয়া দিব যে উহাতে আর জিনিস তুলিতে পারিবে না। কিন্তু রাজদর দাদাদের কথা বড় গ্রাহ্য করিতেন না। লোকে তাহার আচরণ দেখিয়া আড়ালে বলিত, ছোট কুমারের রাজার ঘরে জন্ম বটে, কিন্তু রাজার ছেলের মতো কিছুই দেখি না। কিন্তু মহারাজা অমরমাণিক্য রাজধরকে কিছু বেশি ভালোবাসিতেন। রাজধর তাহা জানিতেন। আজ পিতার কাছে গিয়া ঈশা খাঁর নামে নালিশ করিলেন। রাজা ঈশা খাঁকে ডাকাইয়া আনিলেন, বলিলেন, সেনাপতি, রাজকুমারদের এখন বয়স হইয়াছে, এখন উহাদিগকে যথোচিত সম্মান করা উচিত। মহারাজ বাল্যকালে যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করিতেন, তখন মহারাজকে যেরূপ সম্মান করিতাম, রাজকুমারগণকে তাহা অপেক্ষা কম সম্মান করি না। রাজধর বলিলেন, আমার অনুরোধ, তুমি আমার নাম ধরিয়া ডাকিও না। বিশাখা বিদ্যুৎ বেগে মুখ ফিরাইয়া কহিলেন, চুপ কর বৎস, আমি তোমার পিতার সহিত কথা কহিতেছি। মহারাজ মার্জনা করিবেন, আপনার এই কনিষ্ঠ পুত্রটি রাজ পরিবারের উপযুক্ত হয় নাই। উহার হাতে তলোয়ার শোভা পায় না। এ বড় হইলে মুন্সির মতো কলম চালাইতে পারিবে, আর কোনো কাজে লাগিবে না। এমন সময় চন্দ্রনারায়ণ ও ইন্দ্রকুমার সেখানে উপস্থিত হইলেন। ইশাখা তাহাদের দিকে ফিরিয়া বলিলেন, চাহিয়া দেখুন মহারাজ, এই তো যুবরাজ বটে, এই তো রাজপুত্র বটে। রাজা রাজদরের দিকে চাহিয়া বলিলেন, রাজদর খাঁ সাহেব, কি বলিতেছেন? তুমি অস্ত্রবিদ্যায় উহাকে সন্তুষ্ট করিতে পারো নাই? রাজদর বলিলেন, মহারাজ, আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন। পরীক্ষায় যদি আমি সর্বশ্রেষ্ঠ না হই, তবে আমাকে পরিত্যাগ করিবেন। আমি রাজবাটি ছাড়িয়া চলিয়া যাইব। রাজা বলিলেন, আচ্ছা, আগামী সপ্তাহে পরীক্ষা হইবে। তোমাদের মধ্যে যিনি উত্তীর্ণ হইবেন, তাহাকে হিরক্ষচিত তলোয়ার পুরস্কার দিবেন। তৃতীয় পরিচ্ছেদ। ইন্দ্রকুমার ধনুর্বিদ্যায় অসাধারণ ছিলেন। শোনা যায়, একবার তাহার এক অনুচর প্রাসাদের ছাদের উপর হইতে একটা মোহর নিচে ফেলিয়া দেয়। সেই সময় মোহর মাটিতে পড়িতে না পড়িতে তীর মারিয়া কুমার তাহাকে শত হাত দূরে ফেলিয়াছিলেন। রাজধর আগের মাথায় পিতার সম্মুখে দম্ভ করিয়া আসিলেন বটে, কিন্তু মনের ভিতরে বড় ভাবনা পড়িয়া গেল। যুবরাজ চন্দ্রনারায়ণের জন্য বড় ভাবনা নাই। তীর ছোড়া বিদ্যা তাহার ভালো আসিত না, কিন্তু ইন্দ্রকুমারের সঙ্গে আটিয়া ওঠা দায়। রাজধর অনেক ভাবিয়া অবশেষে একটা ফোন দিয়ে ঠাউরাইলেন। হাসিয়া মনে মনে বলিলেন, তীর ছুড়িতে পারি না না পারি, আমার বুদ্ধি তীরের মতো, তাহাতে সকল লক্ষ্যই ভেদ হয়। কাল পরীক্ষার দিন। যে জায়গাতে পরীক্ষা হইবে, যুবরাজ ইশাখা ও ইন্দ্রকুমার সেই জমি তদারক করিতে গিয়াছেন। রাজধর আসিয়া বলিলেন, দাদা, আজ পূর্ণিমা আছে। আজ রাত্রে যখন বাঘ গুমতি নদীতে জল খাইতে আসিবে, তখন নদী তীরে বাঘ শিকার করিতে গেলে কেমন হয়? ইন্দ্রকুমার আশ্চর্য হইয়া বলিলেন, কি আশ্চর্য! রাজধরের যে আজ শিকারের প্রবৃত্তি হইল, এমন তো কখনো দেখা যায় না। ইশাখা রাজধরের প্রতি ঘৃণার কটাক্ষ নিক্ষেপ করিয়া কহিলেন, উনি আবার শিকারী নন, উনি জাল পাতিয়া ঘরের মধ্যে শিকার করেন। উহার বড় ভয়ানক শিকার। রাজসভায় একটি জীব নাই যে উহার ফাঁদে একবার না পড়িয়াছে। চন্দ্রনারায়ণ দেখিলেন কথাটা রাজধরের মনে লাগিয়াছে। ব্যথিত হইয়া বলিলেন, সেনাপতি সাহেব, তোমার তলোয়ারও যেমন, তোমার কথাও তেমনি, উভয়ই শানিত। যাহার উপরে গিয়া পড়ে, তাহার মর্মচ্ছেদ করে। রাজধর হাসিয়া বলিলেন, না দাদা, আমার জন্য বেশি ভাবিও না। খাঁ সাহেব অনেক শান দিয়া কথা কহেন বটে, কিন্তু আমার কানের মধ্যে পালকের মতো প্রবেশ করে। ইশাখা হঠাৎ চটিয়া উঠিয়া পাকা গোফে চাড়া দিয়া বলিলেন, তোমার কান আছে নাকি? তা যদি থাকিত, তাহা হইলে এতদিন তোমাকে সিধা করিতে পারিতাম। বৃদ্ধ ইশাখা তাহাকেও বড় মান্য করিতেন না। ইন্দ্রকুমার হু হু করিয়া হাসিয়া উঠিলেন। চন্দ্রনারায়ণ গম্ভীর হইয়া রহিলেন, কিছু বলিলেন না। যুবরাজ বিরক্ত হইয়াছেন বুঝিয়া ইন্দ্রকুমার তৎক্ষণাৎ হাসি থামাইয়া তাহার কাছে গেলেন। মৃদুভাবে বলিলেন, দাদা, তোমার কি মত? আজ রাত্রে শিকার করিতে যাইবে কি? চন্দ্রনারায়ণ কহিলেন, তোমার সঙ্গে ভাই শিকার করিতে যাওয়া মিথ্যা। তাহা হইলে নিতান্ত নিরামিষ শিকার করিতে হয়। তুমি বনে গিয়া যত জন্তু মারিয়া আনো, আর আমরা কেবল লাউ কুমড়া কচু কাঁঠাল শিকার করিয়া আনি। ইশাখা পরম হৃষ্ট হইয়া হাসিতে লাগিলেন।
সস্নেহে ইন্দ্রকুমারের পিঠ চাপড়াইয়া বলিলেন, যুবরাজ ঠিক কথা বলিতেছেন পুত্র। তোমার তীর সকলের আগে গিয়া ছুটে এবং নির্ঘাত গিয়া লাগে। তোমার সঙ্গে কে পারিয়া উঠিবে? ইন্দ্রকুমার বলিলেন, না না দাদা, ঠাট্টা নয়, যাইতে হইবে। তুমি না গেলে কে শিকার করিতে যাইবে? যুবরাজ বলিলেন, আচ্ছা চলো, আজ রাজধরের শিকারের ইচ্ছা হইয়াছে, উহাকে নিরাশ করিব না। সহাস্য ইন্দ্রকুমার চকিতের মধ্যে ম্লান হইয়া বলিলেন, কেন দাদা, আমার ইচ্ছা হইয়াছে বলিয়া কি যাইতে নাই? চন্দ্রনারায়ণ বলিলেন, সে কি কথা ভাই, তোমার সঙ্গে তো রোজই শিকারে যাইতেছি। ইন্দ্রকুমার বলিলেন, তাই সেটা পুরাতন হইয়া গেছে। চন্দ্রনারায়ণ বিমর্ষ হইয়া বলিলেন, তুমি আমার কথা এমন করিয়া ভুল বুঝিলে বড় ব্যথা লাগে। ইন্দ্রকুমার হাসিয়া তাড়াতাড়ি বলিলেন, না দাদা, আমি ঠাট্টা করিতেছিলাম। শিকারে যাইব না তো কি, চলো তার আয়োজন করি গে। ঈশাখা মনে মনে কহিলেন, চন্দ্রকুমার বুকে 10টা বান সহিতে পারে, কিন্তু দাদার একটু সামান্য অনাদর সহিতে পারে না। চতুর্থ পরিচ্ছেদ। শিকারের বন্দোবস্ত সমস্ত স্থির হইলে পরে রাজধর আস্তে আস্তে ইন্দ্রকুমারের স্ত্রী কমলা দেবীর কক্ষে গিয়া উপস্থিত। কমলা দেবী হাসিয়া বলিলেন, এ কি ঠাকুরপো, একেবারে তীর্ধনুক বর্মচর্ম লইয়া যে, আমাকে মারিবে নাকি? রাজধর বলিলেন, ঠাকুরানী, আজ আমরা 3 ভাই শিকারে করিতে যাইব, তাই এই বেশ। কমলা দেবী আশ্চর্য হইয়া কহিলেন, 3 ভাই? তুমিও যাইবে নাকি? আজ 3 ভাই একত্র হইবে, এ তো ভালো লক্ষণ নয়। এ যে স্পর্শ হইল, যেন বড় ঠাট্টা হইল। এইভাবে রাজধর হা হা করিয়া হাসিলেন, কিন্তু বিশেষ কিছু বলিলেন না। কমলা দেবী কহিলেন, না না, তাহা হইবে না। রোজ রোজ শিকার করিতে যাইবেন, আর আমি ঘরে বসিয়া ভাবিয়া মরি। রাজধর বলিলেন, আজ আবার রাত্রে শিকার? কমলা দেবী মাথা নাড়িয়া বলিলেন, সে কখনোই হইবে না, দেখিব আজ কেমন করিয়া যান। রাজধর বলিলেন, ঠাকুরানী, এক কাজ করো, ধনুকবাণগুলি লুকাইয়া রাখো। কমলা দেবী কহিলেন, কোথায় লুকাইব? রাজধর, আমার কাছে দাও, আমি লুকাইয়া রাখিব। কমলা দেবী হাসিয়া কহিলেন, মন্দ কথা নয়, সে তো বড় রঙ্গ হইবে। কিন্তু মনে মনে বলিলেন, তোমার একটা কি মতলব আছে? তুমি যে কেবল আমার উপকার করিতে আসিয়াছ তাহা বোধ হয় না। এসো অস্ত্রালয়ে এসো, বলিয়া কমলা দেবী রাজধরকে সঙ্গে লইয়া গেলেন। চাবি লইয়া ইন্দ্রকুমারের অস্ত্রশালার দ্বার খুলিয়া দিলেন। রাজধর যেমন ভিতরে প্রবেশ করিলেন, অমনি কমলাদেবী দ্বারে তালা লাগাইয়া দিলেন। রাজধর ঘরের মধ্যে বন্ধ হইয়া রহিলেন। কমলাদেবী বাহির হইতে হাসিয়া বলিলেন, ঠাকুরপো, আমি তবে আজ আসি। এদিকে সন্ধ্যার সময় ইন্দ্রকুমার অন্তঃপুরে আসিয়া অস্ত্রশালার চাবি কোথাও খুঁজিয়া পাইতেছেন না। কমলাদেবী হাসিতে হাসিতে বলিলেন, হাগা, আমাকে খুঁজিতেছ বুঝি? আমি তো হারাই নাই। শিকারের সময় বহিয়া যায় দেখিয়া ইন্দ্রকুমার দ্বিগুণ ব্যস্ত হইয়া খোঁজ করিতে লাগিলেন। কমলাদেবী তাহাকে বাধা দিয়া আবার তাহার মুখের কাছে গিয়া দাঁড়াইলেন। হাসিতে হাসি বলিলেন, হাগা, দেখিতে কি পাও না? চোখের সম্মুখে তবু ঘরময় বেড়াইতেছ। ইন্দ্রকুমার কিঞ্চিৎ কাতর স্বরে কহিলেন, দেবী, এখন বাধা দিও না, আমার একটা বড় আবশ্যকের জিনিস হারাইয়াছে। কমলাদেবী কহিলেন, আমি জানি তোমার কি হারাইয়াছে। আমার একটা কথা যদি রাখো তো খুঁজিয়া দিতে পারি। ইন্দ্রকুমার বলিলেন, আচ্ছা রাখিব। কমলাদেবী বলিলেন, তবে শোনো, আজ তুমি শিকার করিতে যাইতে পারিবে না, এই লো তোমার চাবি। ইন্দ্রকুমার বলিলেন, সে হয় না, এই কথা রাখিতে পারি না। কমলাদেবী বলিলেন, চন্দ্রবংশে জন্মিয়া এই বুঝি তোমার আচরণ, একটা সামান্য প্রতিজ্ঞা রাখিতে পারি না? ইন্দ্রকুমার হাসিয়া বলিলেন, আচ্ছা তোমার কথাই রহিল, আজ আমি শিকারে যাইব না। কমলাদেবী, তোমাদের আর কিছু হারাইয়াছ? মনে করিয়া দেখো দেখি। ইন্দ্রকুমার, কই, মনে পড়ে না তো। কমলাদেবী, তোমাদের 7 রাজার ধনমানিক, তোমাদের সোনার চাঁদ। ইন্দ্রকুমার মৃদু হাসিয়া ঘাড় নাড়িলেন। কমলাদেবী কহিলেন, তবে এসো দেখো, বলিয়া অস্ত্রশালার দ্বারে গিয়া দ্বার খুলিয়া দিলেন। কুমার দেখিলেন রাজধর ঘরের মেঝেতে চুপ করিয়া বসিয়া আছেন। দেখিয়া হু হু করিয়া হাসিয়া উঠিলেন, এই কি রাজধর অস্ত্রশালায় যে? কমলাদেবী বলিলেন, উনি আমাদের ব্রহ্মাস্ত্র। ইন্দ্রকুমার বলিলেন, তা বটে, উনি সকল অস্ত্রের চেয়ে তীক্ষ্ণ। রাজধর মনে মনে বলিলেন, তোমাদের জিহ্বার চেয়ে নয়। রাজধর গড় হইতে বাহির হইয়া বাঁচিলেন। তখন কমলাদেবী গম্ভীর হইয়া বলিলেন, না কুমার, তুমি শিকার করিতে যাও, আমি তোমার সত্য ফিরিয়া লইলাম। ইন্দ্রকুমার বলিলেন, স্বীকার করিব? আচ্ছা,
বলিয়া ধনুকে তীর যোজনা করিয়া অতি ধীরে কমলা দেবীর দিকে নিক্ষেপ করিলেন। তীর তাহার পায়ের কাছে পড়িয়া গেল। কুমার বলিলেন, আমার লক্ষ্যভ্রষ্ট হইল। কমলাদেবী বলিলেন, না, পরিহাস না, তুমি শিকারে যাও। ইন্দ্রকুমার কিছু বলিলেন না। ধনুর্বাণ ঘরের মধ্যে ফেলিয়া বাহির হইয়া গেলেন। যুবরাজকে বলিলেন, দাদা, আজ শিকারে সুবিধা হইল না। চন্দ্রনারায়ণ ঈষৎ হাসিয়া বলিলেন, বুঝিয়াছি। পঞ্চম পরিচ্ছেদ। আজ পরীক্ষার দিন। রাজবাড়ির বাহিরের মাঠে বিস্তর লোক জড়ো হইয়াছে। রাজার ছত্র ও সিংহাসন প্রভাতের আলোকে ঝকঝক করিতেছে। জায়গাটা পাহাড়ে, উঁচু নিচু, লোকে আচ্ছন্ন হইয়া গিয়াছে। চারদিকে যেন মানুষের মাথায় ঢেউ উঠিয়াছে। ছেলেগুলো গাছের উপর চড়িয়া বসিয়াছে। একটা ছেলে গাছের ডাল হইতে আস্তে আস্তে হাত বাড়িয়া একজন মোটা মানুষের মাথা হইতে পাগড়ি তুলিয়া আরেকজনের মাথায় পরাইয়া দিয়াছে। যাহার পাগড়ি, সে ব্যক্তি ছুটিয়া ছেলেটাকে গ্রেফতার করিবার জন্য নিষ্ফল প্রয়াস পাইতেছে। অবশেষে নিরাশ হইয়া সজোরে গাছের ডাল নাড়া দিতেছে। ছোরাটা মুখভঙ্গি করিয়া ডালের উপর বাদরের মতো নাচিতেছে। মোটা মানুষের দুর্দশা ও রাগ দেখিয়া সেদিকে একটা হু হু হাসি পড়িয়া গিয়াছে। একজন এক হাঁড়ি দই মাথায় করিয়া বাড়ি যাইতেছিল। পথে জনতা দেখিয়া সে দাঁড়াইয়া গিয়াছিল। হঠাৎ দেখে তাহার মাথায় হাঁড়ি নাই। হাঁড়িটা মুহূর্তের মধ্যে হাতে হাতে কত দূর চলিয়া গিয়াছে তাহার ঠিকানা নাই। দইওয়ালা খানিকক্ষণ হাঁ করিয়া চাহিয়া রহিল। একজন বলিল, তাই তুমি দইয়ের বদলে গুল খাইয়া গেলে? কিঞ্চিত লোকসান হইল বই তো নয়। দইওয়ালা পরম সান্ত্বনা পাইয়া গেল। হারু নাপিতের পরে গা শুদ্ধ লোক চটা ছিল। তাহাকে ভিড়ের মধ্যে দেখিয়া লোকে তাহার নামে ছড়া কাটিতে লাগিল। সে যত খেপিতে লাগিল, খেপাইবার দল তত বাড়িয়া উঠিল। চারিদিকে চটাপট হাততালি পড়িতে লাগিল। ৫৮ প্রকার আওয়াজ বাহির হইতে লাগিল। সে ব্যক্তি মুখচক্ষু লাল করিয়া চটিয়া গলদগর্ম হইয়া চাদর ভূমিতে লুটাইয়া এক পাটে চটি জুতা ভিড়ের মধ্যে হারাইয়া বিশ্বের লোককে অভিশাপ দিতে দিতে বাড়ি ফিরিয়া গেল। হাসাটাসি ভিড়ের মাঝে মাঝে এক একটা ছোট ছেলে আত্মীয়ের কাঁধের উপর চড়িয়া কান্না জড়িয়া দিয়াছে। এমন কত জায়গা, কত কলরব উঠিয়াছে, তাহার ঠিকানা নাই। হঠাৎ নহবত বাজিয়া উঠিল। সমস্ত কোলাহল বাসাইয়া দিয়া জয় জয় শব্দে আকাশ প্লাবিত হইয়া গেল। কুলের ছেলে যতগুলি ছিল ভয়ে সমস্বরে কাঁদিয়া উঠিল। গায়ে গায়ে পাড়ার পাড়ায় কুকুরগুলো ঊর্ধ্বমুখ হইয়া কি ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল। পাখি যেখানে যত ছিল ভয়ে ভয়ে গাছের ডাল ছাড়িয়া আকাশে উড়িল। কেবল গোটাকতক বুদ্ধিমান কাক সুদ্দরে গাম্বারি গাছের ডালে বসিয়া দক্ষিণ ও বামে গাড় ফেলাইয়া একাগ্রচিত্তে অনেক বিবেচনা করিতে লাগিল এবং একটা সিদ্ধান্তে উপনীত হইবা মাত্র তৎক্ষণাৎ অসন্দিগ্ধ চিত্তে কা কা ডাকিয়া উঠিতে লাগিল। রাজা আসিয়া সিংহাসনে বসিয়াছেন। পাত্রমিত্র সভাসদগণ আসিয়াছেন। রাজকুমারগণ ধনুর্বাণ হস্তে আসিয়াছেন। নিশান লইয়া নিশানদারি আসিয়াছে। ভাট আসিয়াছে। সৈন্যগণ পশ্চাতে কাতার দিয়া দাঁড়াইয়াছে। বাজনদারগণ মাথা নাড়াইয়া নাচিয়া সবলে পরমোৎসাহে ঢোল পিটাইতেছে। মহাধুম পড়িয়া গিয়াছে। পরীক্ষার সময় যখন হইল, ইশাখা রাজকুমারগণকে প্রস্তুত হইতে কহিলেন। ইন্দ্রকুমার যুবরাজকে কহিলেন, দাদা, আজ এক তোমাকে জিতিতে হইবে, তাহা না হইলে চলিবে না। যুবরাজ হাসিয়া বলিলেন, চলিবে না তো কি? তোমার একটা ক্ষুদ্র তীর লক্ষ্যভ্রষ্ট হইল, জগৎ সংসার যেমন চলিতেছে তেমনই চলিবে। আর যদি বা না চলিত, তবুও আমার জিতিবার কোন সম্ভাবনা দেখিতেছি না। ইন্দ্রকুমার বলিলেন, দাদা, তুমি যদি হারো তো আমিও ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হইব। যুবরাজ ইন্দ্রকুমারের হাত ধরিয়া কহিলেন, না ভাই, ছেলে মানুষই করিও না, উস্তাদের নাম রক্ষা করিতে হইবে। রাজদর বিবর্ণ শুষ্ক চিন্তাকুল মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। ইশাখা আসিয়া কহিলেন, যুবরাজ, সময় হইয়াছে, ধনুক গ্রহণ করো। যুবরাজ দেবতার নাম করিয়া ধনুক গ্রহণ করিলেন। প্রায় ২০০ হাত দূরে গোটা ৫-৬ কলাগাছের গুড়ি একত্র বাঁধিয়া স্থাপিত হইয়াছে। মাঝে মাঝে একটা কচুর পাতা চোখের মতো করিয়া বসানো আছে। তার ঠিক মাঝখানে চোখের তারার মতো আকারে কালো চিহ্ন অঙ্কিত। সেই চিহ্নই লক্ষ্যস্থল। দর্শকেরা অর্ধচক্র আকারে মাঠ ঘেরিয়া দাঁড়াইয়া আছে। যেদিকে লক্ষ্য স্থাপিত সেদিকে যাওয়া নিষেধ। যুবরাজ ধনুকে বাণ যোজনা করিলেন, লক্ষ্য স্থির করিলেন, বাণ নিক্ষেপ করিলেন। বাণ লক্ষ্যের উপর দিয়া চলিয়া গেল। ইশাখা তাহার গুফশুদ্ধ দাড়িশুদ্ধ মুখ বিকৃত করিলেন, পাকা ভুরু কুঞ্চিত করিলেন, কিন্তু কিছু বলিলেন না। ইন্দ্রকুমার বিষণ্ণ হইয়া এমন ভাব ধারণ করিলেন যেন তাহাকেই লজ্জিত করিবার জন্য দাদা ইচ্ছা করিয়া এই কীর্তি করিলেন। অস্থিরভাবে ধনুক নাড়িতে নাড়িতে ইশাখা বলিলেন, দাদা, মন দিলেই সমস্ত পারেন, কিন্তু কিছুতেই মন দেন না।
ইশাখা বিরক্ত হইয়া বলিলেন, তোমার দাদার বুদ্ধি আর সকল জায়গাতেই খেলে, কেবল তীরের আগায় খেলে না, কারণ তার বুদ্ধি তেমন সূক্ষ্ম নয়। ইন্দ্রকুমার ভারী চটিয়া একটা উত্তর দিতে যাইতেছেন, ইশাখা বুঝিতে পারিয়া দ্রুত সরিয়া গিয়া রাজধরকে বলিলেন, কুমার, আবার তুমি লক্ষ্যভেদ করো, মহারাজা দেখুন। রাজধর বলিলেন, আগে দাদার হোক। ইশাখা রুষ্ট হইয়া কহিলেন, এখন উত্তর করিবার সময় নয়, আমার আদেশ পালন করো। রাজধর চটিলেন, কিন্তু কিছু বলিলেন না। ধনুর্বাণ তুলিয়া লইলেন, লক্ষ্য স্থির করিয়া নিক্ষেপ করিলেন। তীর মাটিতে বিদ্ধ হইল। যুবরাজ রাজধরকে কহিলেন, তোমার বাণ অনেকটা নিকটে গিয়াছে, আর একটু হইলে লক্ষ্যবিদ্ধ হইত। রাজধর অম্লান বদনে কহিলেন, লক্ষ্য তো বিদ্ধ হইয়াছে, দূর হইতে স্পষ্ট দেখা যাইতেছে না। যুবরাজ কহিলেন, না, তোমার দৃষ্টি ভ্রম হইয়াছে, লক্ষ্যবিদ্ধ হয় নাই। রাজধর কহিলেন, হা, বিদ্ধ হইয়াছে, কাছে গেলেই দেখা যাইবে। যুবরাজ আর কিছু বলিলেন না। অবশেষে ইশাখা আদেশক্রমে ইন্দ্রকুমার নিতান্ত অনিচ্ছা সহকারে ধনুক তুলিয়া লইলেন। যুবরাজ তাহার কাছে গিয়া কাতর স্বরে কহিলেন, ভাই, আমি অক্ষম, আমার উপর রাগ করা অন্যায়। তুমি যদি আজ লক্ষ্যভেদ করিতে না পারো, তবে তোমার লক্ষ্যভ্রষ্ট তীর আমার হৃদয় বিদীর্ণ করিবে, ইহা নিশ্চয়ই জানিও। ইন্দ্রকুমার যুবরাজের পদধূলি লইয়া কহিলেন, দাদা, তোমার আশীর্বাদে আজ লক্ষ্যভেদ করিব, ইহার অন্যথা হইবে না। ইন্দ্রকুমার তীর নিক্ষেপ করিলেন, লক্ষ্যবিদ্ধ হইল। বাজনা বাজিল, চারদিকে জয়ধ্বনি উঠিল। যুবরাজ তখন ইন্দ্রকুমারকে আলিঙ্গন করিলেন। আনন্দে ইন্দ্রকুমারের চক্ষু ছলছল করিয়া উঠিল। ইশাখা পরম স্নেহে কহিলেন, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হইয়া থাকো। মহারাজা যখন ইন্দ্রকুমারকে পুরস্কার দিবার উদ্যোগ করিতেছেন, এমন সময় রাজধর গিয়া কহিলেন, মহারাজ, আপনাদের ভ্রম হইয়াছে, আমার তীর লক্ষ্যভেদ করিয়াছে। মহারাজ কহিলেন, কখনোই না। রাজধর কহিলেন, মহারাজ, কাছে গিয়া পরীক্ষা করিয়া দেখুন। সকালে লক্ষ্যের কাছে গেলেন, দেখিলেন যে তীর মাটিতে বিদ্ধ, তাহার ফলায় ইন্দ্রকুমারের নাম খোদিত, আর যে তীর লক্ষ্যে বিদ্ধ, তাহাতে রাজধরের নাম খোদিত। রাজধর কহিলেন, বিচার করুন মহারাজ। বিশাখা কহিলেন, নিশ্চয়ই তুন বদল হইয়াছে। কিন্তু পরীক্ষা করিয়া দেখা গেল তুন বদল হয় নাই। সকলে পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। ইশাখা বলিলেন, পুনর্বার পরীক্ষা করা হোক। রাজধর বিষম অভিমান করিয়া কহিলেন, তাহাতে আমি সম্মত হইতে পারি না। আমার প্রতি এই বড় অন্যায়, অবিশ্বাস। আমি তো পুরস্কার চাই না, মধ্যম কুমার বাহাদুরকে পুরস্কার দেওয়া হোক, বলিয়া পুরস্কারের তলোয়ার ইন্দ্রকুমারের দিকে অগ্রসর করিয়া দিলেন। ইন্দ্রকুমার দারুণ ঘৃণার সহিত বলিয়া উঠিলেন, ধিক, তোমার হাত হইতে এই পুরস্কার গ্রাহ্য করে কে? এ তুমি লও, বলিয়া তলোয়ারখানা ঝনঝন করিয়া রাজধরের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রাজধর হাসিয়া নমস্কার করিয়া তাহা তুলিয়া লইলেন। তখন ইন্দ্রকুমার কম্পিত স্বরে পিতাকে কহিলেন, মহারাজ, আরাকানপতির সহিত শীঘ্রই যুদ্ধ হইবে, সেই যুদ্ধে গিয়ে আমি পুরস্কার আনিব, মহারাজ আদেশ করুন। ইশাখা ইন্দ্রকুমারের হাত ধরিয়া কঠোর স্বরে কহিলেন, তুমি মহারাজের অপমান করিয়াছ, মহার তলোয়ার ছুড়িয়া ফেলিয়াছ, ইহার সমুচিত শাস্তি আবশ্যক। ইন্দ্রকুমার সবলে হাত ছাড়াইয়া লইয়া কহিলেন, বৃদ্ধ, আমাকে স্পর্শ করিও না। বৃদ্ধ ইশাখা সহসা বিষণ্ণ হইয়া ক্ষুদ্রস্বরে কহিলেন, পুত্র, এ কি পুত্র, আমার পরে এই ব্যবহার? তুমি আজ আত্মবিস্মৃত হইয়াছ বৎস। ইন্দ্রকুমারের চোখে জল উথলাইয়া উঠিল। তিনি কহিলেন, সেনাপতি সাহেব, আমাকে মাফ করো, আমি আজ যথাযথই আত্মবিস্মৃত হইয়াছি। যুবরাজ স্নেহের স্বরে কহিলেন, শান্ত হও ভাই, গৃহে ফিরিয়া চলো। ইন্দ্রকুমার পিতার পদধূলি লইয়া কহিলেন, পিতা, অপরাধ মার্জনা করুন। গৃহে ফিরিবার সময় যুবরাজকে কহিলেন, দাদা, আজ আমারই যথাযথ পরাজয় হইয়াছে। রাজধর যে কেমন করিয়া জিতিলেন, তাহা কেহ বুঝিতে পারিলেন না।